আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আছেন প্রদেশ সাধারণ সম্পাদক শ্রী বিপিন দেব বর্মা মহোদয়। আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সম্বোধন করবেন প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমি ওনাকে অনুরোধ করছি আজকের সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরেন। সাংবাদিক বন্ধুদের, আজকের এই বৃষ্টি ভেজা দিনে আপনারা প্রতিকূল অবস্থার মধ্যে এখানে এসেছেন, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই প্রেস মিটে আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা এবং আমাদের যিনি মিডিয়া ইনচার্জ সুনীল সরকার মহোদয়। সর্বপ্রথমে আপনারা জানেন যে এই স্মার্ট মিটার নিয়ে রাজ্যে একটা বিতর্কিত ইস্যু নিয়ে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি মাঠে নেমে তার অপপ্রচার চালিয়ে যাচ্ছে। মানুষকে সেখানে বিভ্রান্ত করার সেখানে প্রয়াস করা হচ্ছে। আমি তার জন্য সাধারণ মানুষকে আপনাদের মাধ্যমে অবগত করতে চাই যে এই বিভ্রান্তিমূলক ফাঁদে না যাতে আমরা পা দিই, কারণ এই রাজ্যের সরকার মানুষের সরকার। এই সরকারের মানুষের যাতে বিপত্তি না হয় তার দিকে সদা প্রচেষ্টা করে যাচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এবং আমাদের যারা মন্ত্রী পরিষদের সদস্য রয়েছেন তারাও বিভিন্ন সময়ে এই রাজ্যের মানুষের হিতের জন্য, জনকল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। এই যে স্মার্ট মিটার নিয়ে রাস্তায় সরব হয়ে আন্দোলন করছেন এবং বিভ্রান্তমূলক কেচ্ছা সরানোর জন্য ওনারা প্রয়াস করছেন, সেটাকে আমরা নিন্দা জানাই। ভারতীয় জনতা পার্টি আমরা তার কন্ডাম করছি, নিন্দা জানাচ্ছি। আপনারা জেনে থাকবেন যে ইলেকট্রিসিটি রাইটস অফ কনজিউমার রুলস 2020 সেখানে উল্লেখ করা আছে যে আপনাকে স্মার্ট মিটার অর্থাৎ ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট আপনাকে স্মার্ট মিটার দেওয়ার জন্য ডিপার্টমেন্ট সেটা বদ্ধপরিকর এবং সেটা এখানে প্রভিশন রাখা হয়েছে। আপনার বাড়িতে যদি স্মার্ট মিটার লাগানো না হয় তার জন্য ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে সেটা তার ব্যাখ্যা সেখানে দিতে হবে কেন স্মার্ট মিটার লাগানো। ধরুন আমি কনজিউমার, আমার রাইট আছে সেখানে আমার স্মার্ট মিটার লাগানো এবং টাইম টু টাইম আমার কাছে যা বিলিং হচ্ছে, প্রতিদিন কি বিলিং হচ্ছে, আমি কতটুকু ইলেকট্রিসিটি কনজিউম করছি তার সম্পূর্ণ রূপরেখা সেখানে তুলে ধরার জন্য এটা একটা রুলস 2020-তে সেখানে রাইট অফ কনজিউমার রুলস সেখানে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট সেখানে রাখা আছে। তো ডিপার্টমেন্ট সেই কারণে যে বাধ্যতামূলক যে কনজিউমারের বাড়িতে তারা যেন স্মার্ট মিটার লাগায় এবং কনজিউমারও সেটা তার জন্য এই যে স্মার্ট মিটার লাগানো হবে তার জন্য অনুমতি সেখানে দিতে হবে এবং সেটা প্রভিশন রয়েছে। আমরা যতই আমরা অত্যাধুনিকের দিকে, আধুনিকতার দিকে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা বিভিন্ন ভাবে আমরা দেখছি সমস্ত জায়গায় আমরা যেরকম অফিস চালু করা, আমাদের ক্লাসরুম চালু করা এবং এটা একটা রাইট অফ এডুকেশন বলুন, রাইট অফ কনজিউমার বলুন, সমস্ত ক্ষেত্রে ট্রান্সপারেন্ট করার জন্য সেখানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন এবং বিভিন্ন স্টেটে সেখানে সরকারগুলি এবং বিশেষ করে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া যেখানে ত্রিপুরা রাজ্য, ছোট্ট রাজ্য, পার্বত্য রাজ্য পিছিয়ে পড়া ছিল, আর সেখানেও আমাদের সরকার অফিস সেখানে চালু করার উদ্যোগ গ্রহণ করেছে এবং প্রায় 60% জায়গাতে অফিসগুলিতে এখন অফিস হয়েছে। সেক্রেটারিতেও এবং অ্যাসেম্বলিতেও
ই সেক্রেটারিয়েট, ই অ্যাসেম্বলি সেখানে করা, লাগু করা সে ব্যবস্থা আমাদের সরকার করছে। আজকে রেশন শপগুলিতেও যাতে আমাদের কনজিউমাররা স্বচ্ছতার সঙ্গে, যাতে ডিলাররা যাতে আমার অধিকার তা যাতে খর্ব না হয়, আমার প্রাপ্য জিনিসের যাতে বঞ্চিত না হয়, তার জন্য সেখানে দেখবেন স্মার্ট যে রেশন শপ সেখানে লাগু করা হচ্ছে। অর্থাৎ এই জিনিসগুলিকে আজকে স্মার্ট মিটার নিয়ে বিভ্রান্তি করা হচ্ছে। মাননীয় মন্ত্রী, আমাদের যিনি বিদ্যুৎ মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় স্পষ্টতার সঙ্গে উনি উল্লেখ করেছেন এবং এই স্মার্ট মিটার কেন লাগানো দরকার এবং স্মার্ট মিটারে কনজিউমারের কি সুবিধা হবে তা সেখানে বিস্তারিত উনি তুলে ধরেছেন। আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরছি যে আমাদের এই ভারতবর্ষের সরকার, কেন্দ্রের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের যে বিভিন্ন রাজ্যে আমাদের এই স্মার্ট মিটার লাগাতে হবে। তার জন্য সমস্ত আজকে আমাদের কেরল থেকে শুরু করে, অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, সমস্ত জায়গায়, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, সমস্ত জায়গায়, আমাদের মিজোরাম, আমাদের নাগাল্যান্ড, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে পাঞ্জাব, রাজস্থান, সিকিম, উত্তর পূর্ব মানে আমাদের দক্ষিণ ভারতের বিভিন্ন প্রদেশগুলি, বিশেষ করে কেরালা, সেখানেও স্মার্ট মিটার লাগানো হচ্ছে। এবং স্মার্ট মিটার নয়, শুধু এই স্মার্ট মিটারে আমাদের যে অধিকার, আমি কনজিউমার হিসেবে, ধরুন আপনিও একজন কনজিউমার, এই কনজিউমারের প্রত্যেক দিন কি আমি বিদ্যুৎ খরচ করছি, প্রত্যেক দিন আমার বিলিং এর যে ব্যবস্থা, সেটা এই স্মার্ট মিটারের মাধ্যমে আমরা সেটা দেখতে পাই। আমাদের এই রাজ্যেও এখন পর্যন্ত প্রায় 95,987 জন এই স্মার্ট মিটার তারা লাগিয়ে, কনজিউমাররা লাগিয়েছেন এবং উপভোক্তারা এই স্মার্ট মিটারের যে বরাদ্দকৃত যে বিল, সেটা বিলের সেখানে দেওয়া হচ্ছে। এবং আমার কাছে যদি প্রয়োজন লাগে, আমি কয়েকজন কনজিউমারের সঙ্গে দেখা করে তাদের যে বিলিং, সেই বিলিং আমরা নিয়ে এসেছি এবং তাদের সঙ্গে কথা বলেছি ব্যক্তিগতভাবে যে স্মার্ট মিটার লাগানোর ফলে তারা যে কনজিউম হচ্ছে, সেই কনজিউমগুলি, তারা যে বিলিং যে সিস্টেম আমাদেরকে দেখিয়েছে, তারা তাতে খুশি হয়েছেন এবং তারা বলছেন যে না, আমরা প্রত্যেকদিন মনিটরিং করতে পারছি আমার বাড়িতে কি পরিমাণ বিদ্যুৎ সেখানে খরচ হচ্ছে, সেটা আমরা জানতে পারছি এবং তার জন্য আমরা সচেতন হতে হচ্ছে। ধরুন আজকে স্মার্ট মিটারের মাধ্যমে, যেমন আমাদের একটা মোবাইলে অ্যাপ, স্মার্ট মিটার লাগানোর সঙ্গে সঙ্গে একটা অ্যাপ আমরা ডাউনলোড করা হবে। এই ডাউনলোডের যে অ্যাপটা চালু করা হবে, এই অ্যাপের মাধ্যমে আমি ধরুন আজকে আমার মনে নেই, আমি বাড়ি থেকে চলে গেছি, আমার ঘরে সমস্ত ফ্যান, লাইট সেগুলি চালু রয়েছে, আমি আমার কর্মক্ষেত্র থেকে আমি সেগুলি দেখতে পারবো যে আমার কত ইলেকট্রিসিটি সেখানে কনজিউম হচ্ছে। তাতে আমি তখন আমার পরিবারকে আমি ফোন করে বা কাউকে আমি দায়িত্বশীল ফোন করে আমি সেই সাশ্রয়ের দিকে আমি নজর দিতে পারবো। তো যারা এই বিল, আমার কাছে অনেকগুলি বিল রয়েছে, যে আমি এগুলি তাদের সঙ্গে কথা বলেছি এবং সেগুলি পরীক্ষা করে দেখেছি যে সেখানে ইউনিট চার্জ বা যেগুলি বসানো হয়েছে সেইগুলি আমাদের ন্যায্য, এবং ব্যক্তিগতভাবে আমি কনজিউমারের সঙ্গে কথা বলে তাদের থেকে আশ্বস্ত হয়েছি, তাই আজকে আপনাদের সামনে সুবিস্তারিত এখানে তুলে ধরছি। আর কিছু ঘটনা আপনারা জানেন যে বিকৃতভাবে আমাদের সামনে প্রস্তুত করা হচ্ছে। যেমন কুয়াইতে 82,000 টাকা একটা বিদ্যুৎ বিল নিয়ে উনি ভিডিও কনফারেন্স করেছেন। পরবর্তী সময়ে ইলেকট্রিক ডিপার্টমেন্ট উনি সেখানে সেটা ইনকোয়ারি করেছেন এবং সেখানে দেখা গেছে যে বিগত অনেক দিন ধরে সেই বিদ্যুৎ বিলের পেন্ডিং বিল জমতে যে মিটার রিডিং কে অসাধুভাবে সেখানে ব্যবহার করা, বিদ্যুৎকে ব্যবহার করা, এবং সেটা আমাদের দেশের সম্পদ। কারণ এই যে আমরা বিদ্যুৎ জ্বালাই, বিদ্যুতের যে ভর্তুকি বা যে জিনিসটাই আছে, সেটা কিন্তু আমাদের ট্যাক্সের, আপনাদের ট্যাক্সের টাকায় কিন্তু সেই ভর্তুকি দেওয়া হয়। তো অনেক অসাধু উপায়েও আমাদের এই বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। তো তারা এই বিদ্যুৎ গ্রাহকদেরকে
এখন এই ন্যায্য এই স্মার্ট মিটারের মাধ্যমে তা স্পষ্টতার সঙ্গে সেখানে উল্লেখ করা হবে এবং তদন্ত করে দেখা গেছে দীর্ঘদিন ধরে পেন্ডিং ডিউ অসাধুভাবে সেই ইলেকট্রিক ভোক্তা সেই ইলেকট্রিক কনজিউম করছিল, সেটা যখন স্মার্ট মিটার লাগানো হয় তখন সেটা ধরা পড়ে। তো সেই ব্যাপারে মাননীয় মন্ত্রী উনি সুবিস্তারিত আলাপ আলোচনা করেছেন। আমি যারা গ্রাহক তাদের কাছে আমি বিনম্রভাবে অনুরোধ করব এবং আপনাদের মাধ্যমে মেসেজ দেব যে এই সমস্ত বিভ্রান্তিকর পরিস্থিতিতে আপনারা যাবেন না। এই বিভ্রান্তিকর যে মন্তব্যে সেখানে আপনারা কর্ণপাত করবেন না এবং আগামী দিন আমরা যতই আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের নেক্সট জেনারেশন ততই আমরা স্মার্টের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা কেন স্মার্ট হব না? ত্রিপুরা রাজ্যের মানুষ কেন স্মার্ট হব না, যেখানে আমাদের স্কোপ রয়েছে? তো সেই কারণে আমি আপনাদের মাধ্যমে আমি আবারও আপামর জনসাধারণের কাছে আবেদন রাখবো যে আমরা যাতে এই স্মার্ট মিটার ব্যবহার করি এবং মানুষকে যাতে সেই ব্যাপারে সজাগ, এবং মাননীয় মন্ত্রী ক্লিয়ারিটির সঙ্গে বলে দিয়েছেন, পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, তার জন্য একটা হেল্পলাইন চালু করা হয়েছে। যদি কোনো গ্রাহকের যদি কোনো অসুবিধা হয়, যে পুরনো মিটার স্মার্ট মিটার লাগিয়ে সেখানে পরীক্ষা করা হবে এবং তার যদি কোন রকম গাফিলতি হয় তার জন্য আমাদের মাননীয় মন্ত্রী সেখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে। তার জন্য সরকার আপনাদের পাশে রয়েছে, আপনাদেরকে সহযোগিতার জন্য হেল্পলাইন চালু করা হয়েছে। কারোর স্মার্ট মিটার লাগানোর পর যদি কোন রকম অসুবিধার সম্মুখীন হন, নিশ্চয়ই আমাদের যে বিদ্যুৎ দপ্তর তার জন্য সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য ওনারা সদা প্রস্তুত রয়েছে। ওনারা সেই ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করবেন। কাজে আমি আবারও আপনাদের মাধ্যমে সমস্ত ভোক্তাদেরকে আবেদন রাখবো যে আপনারা সেই ইলেকট্রিসিটি যে স্মার্ট মিটার সেটাতে লাগান এবং আগামী দিন বিদ্যুৎ সাশ্রয় এবং বিদ্যুৎ সাশ্রয় আজকে আমরা রিনিউয়েবল এনার্জির দিকে আমাদের নেক্সট যে জেনারেশন রিনিউয়েবল এনার্জির দিকে মোদিজি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আমাদের রিনিউয়েবল এনার্জির উপর আমাদের জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যে পিএম সূর্যঘর থেকে শুরু করে সেচ ব্যবস্থায় পিএম কুসুম সোলারের মাধ্যমে সেইগুলি নির্মাণ করার এবং কাজ করার ব্যবস্থা আমাদের সরকার করেছে। কাজে আমাদের বিকল্প যে সৌর শক্তিকে কাজে লাগিয়ে বিকল্প যে আমাদের সৌর বিদ্যুৎ সেটাকে আমাদের কাজে লাগাতে হবে এবং দিনকে দিন আমরা সেই দিকে অগ্রসর হব এবং স্মার্টের দিকে আমরা এগিয়ে যাব। তাই আমি আবারও আপনাদের মাধ্যমে আমার আপামর জনসাধারণকে আমি বিনম্রভাবে অনুরোধ রাখবো এই বিভ্রান্তিকর আলোচনায় আপনারা প্ররোচনায় আপনারা পাদে পা দেবেন না। গত 2-1 দিন আগে আমরা দেখছিলাম যে রাজ্যের তথাকথিত যারা এই কমিউনিস্টরা এবং বিশেষ করে রাজনগর এলাকায় দক্ষিণ ত্রিপুরায় মানিক সরকার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেখানে উনি গেছিলেন কোনো একটা হয়তো সভাতে। তো সেখানে উনি কোন একটা শহীদ দিবসে হয়তো উনি উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখছিলেন এবং সেখানে কোনো একটা মানে হয়তো কোনো একটা ঘটনার সঙ্গে উনি মোকাবেলা করেছেন বা সেখানে হয়তো কোনো ঘটনা ঘটতে পারে। কিন্তু উনি দাঁড়িয়ে এই বিজেপি সরকারকে সন্ত্রাস দমনে ব্যর্থ এই কথাগুলি উনি উল্লেখ করেছেন। আমি মানিক বাবুকে প্রশ্ন রাখতে চাই যে আপনিও তো সরকার চালিয়েছেন, আপনার সরকারের চলাকালীন অবস্থা এই ত্রিপুরা রাজ্যে কি পরিস্থিতি ছিল, কি পরিস্থিতি ছিল আপনার সময়ে, কি পরিস্থিতি এই রাজ্যে কায়েম হয়েছিল সেটা আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, 1998-এ মানিক সরকার মুখ্যমন্ত্রী হওয়ার পর 112 দিনে 118টা নিহত, 118 জন নিহত হয়েছে, মার্ডার, অপহৃত হয়েছেন 87 জন। কতজন নিহত? নিহত হয়েছেন 118, অপহৃত হয়েছেন 87 জন, ধর্ষিতা হয়েছেন 29 জন, নারী নির্যাতন হয়েছে 66। এটা আমার কথা না, আপনারাই পত্রিকায় তুলেছেন। আমাদের কাছে তথ্য রয়েছে যে কিভাবে ওনারা এই যে
আজকে মানিক সরকার যেটা গিয়ে বলছেন যে সন্ত্রাস দমনে বিজিবি ব্যর্থ, তা আমি প্রশ্ন রাখতে চাই যে 112 দিনে আপনার ওয়ার্ক রিপোর্ট 118 জনকে মারা হয়েছে, 87 জন সেখানে অপহৃত হয়েছে, ধর্ষিতা হয়েছে 29 জন, নারী নির্যাতন হয়েছে 66 জন। আপনি জবাব দিতে পারবেন? তার আগে আরেকটু আসি, আমরা যদি দেখি যে আমাদের 93-তে যিনি প্রথম যখন আমাদের এই রাজ্যে কংগ্রেস জুট পিরিয়ডের পর, কংগ্রেসের আপনারা বলতে পারেন যে কংগ্রেসের কথা আসবো, 93-তে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার পর এই রাজ্যে সেই সময় দশরথ দেব মুখ্যমন্ত্রী ছিলেন। 3 বছরে, আমি পরিসংখ্যান তুলে ধরছি, 3 বছরে দশরথ দেবের সময় নিহত কতজন হয়েছেন? 82 জন। ধর্ষিতা হয়েছেন 19 জন। 12,000 মানুষ উধাও হয়েছিল। 12,000 মানুষ উধাও হয়েছিল, কোন রকম ট্রেস নেই। আজকে তারা বলছে, এই কমিউনিস্ট পার্টি বলছেন যে বিজেপি মাত্র 7 বছর হয়েছে, আর 7 বছরে নাকি সন্ত্রাস হচ্ছে। আপনাদের জবাবটা কে দেবে? আপনারা যে রেকর্ড করে গেছেন ত্রিপুরা রাজ্যে সন্ত্রাসে, তার জবাব কে দেবে? তো কাজেই এই রাজ্যে সন্ত্রাস, গত কিছুদিন আগে দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি স্পষ্টতার সঙ্গে বক্তব্য রেখেছেন, আমাদের পার্টির স্পষ্টতার সঙ্গে বক্তব্য, যেই সন্ত্রাস করো এই সন্ত্রাসকে আমরা প্রশ্রয় দেই না। আমাদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্টতার সঙ্গে বলেছেন যে জিরো টলারেন্স নীতি নিয়ে আমাদের যারা অবৈধ কাজের সঙ্গে জড়িত, যারা এনডিএফপিএস মামলার সঙ্গে জড়িত, যেই হোক না কেন তাদেরকে রেহাই করা হবে না। সন্ত্রাসের সঙ্গে যারা জড়িত তাদেরকে সুযোগ্য শাস্তি, আমাদের সরকার সেখানে কোন রকম কম্প্রোমাইজ সেখানে করবে না। আজকে মানিক বাবু গিয়ে বড় বড় কথা বলছেন। আজকে টাক্কা তুলসীর এত বড় ঘটনা আমার এখনো মনে আছে। আপনারাই সেদিন আপনারা প্রেস কনফারেন্স আপনারা কভার করেছিলেন। স্বর্গীয় বিজন ধর, যিনি সিপিএম এর নেতা, যখন এই নির্যাতিতা মহিলা বারবার থানায় গিয়ে উনি কোন রকম সদুত্তর বিচার পাননি, আর বিজন ধর সেই সময় বলেছিল যে এই নির্যাতিতা মহিলা নাকি উনি দুশ্চরিত্রা। এইভাবে এই রাজ্যের বুকে এই কমিউনিস্টরা বারবার এই সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া না, শুধু এই সন্ত্রাসের সঙ্গে তারা জড়িত। আজকে এই রাজ্যের বুকে শুক্রাম দেব বর্মা, যিনি আমাদের এসডিএম সদর ছিলেন, উনাকে নিহত হতে হয়েছে। মধুসূদন সাহা, প্রাক্তন বিধায়ক নয় বনমালীপুর, বিমল সিনহা, যিনি নেতা, সেখানে হত্যা হয়েছে, উনার হত্যা হয়েছে। দেবল দত্ত, শহরের প্রাণ কেন্দ্রে দেবল দেব, এই শহরের প্রাণ কেন্দ্রে মানে কংগ্রেস নেতা, উনাকে নিহত করা হয়েছে। আজ পর্যন্ত সেখানে কোনো বিচার হয়নি। আজকে আমি আপনাদের সামনে আরেকটা জিনিস তুলে ধরি যে 1998 থেকে 1993 কংগ্রেসের জুট পিরিয়ড, সেই কালো দিনের ডুগডুগি কে বাজিয়েছেন? কমিউনিস্টরা। একটা এভিডেন্স আপনাদের সামনে তুলে ধরছি, চাইলেন তো মানিক সরকারের কাছে বা জিতেন চৌধুরীর কাছে এই জবাবটা দেওয়ার জন্য। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি সবিতা দেবনাথ 1996 সবিতা দেবনাথ, এই যখন জোট পিরিয়ড চলছিল 1998 থেকে 91 এ সবিতা দেবনাথ মারা গেছিল। আপনারা জানেন যে কলেজ লেকে ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই সবিতা দেবনাথ যারা আসামি, তারা 1996 এ এই সিপিএম কিন্তু এই যে সবিতা দেবনাথের মার্ডার নিয়ে তারা কিন্তু ডুগডুগি বাজিয়েছে। এই কংগ্রেস জোট পিরিয়ডের এই যে মানে যে তাদের যে নৃশংস হত্যা, এই সবিতা হত্যা মামলা, সেটা নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা প্রচার করেছে। 1996 এ এই সবিতা দেবনাথের যারা আসামি তাদেরকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। সবিতা দেবনাথ কিন্তু তার পরিবার আজ পর্যন্ত বিচার পায়নি। আর মানিক বাবুরা সন্ত্রাসের কথা বলেন, লজ্জা হয় তাদের জন্য।
আজকে আপনাদের সামনে আরো তুলে ধরছি যে আজকে হিটলার, আমরা জানি হিটলার উনি একটা আত্মজীবনী লিখেছিলেন। এই আত্মজীবনীর নাম হলো মেইন ক্যাম্প। এবং এই আত্মজীবনী লেখার পর উনি হুলিয়া জারি করেছিলেন যে প্রত্যেকের বাড়িতে এই গ্রন্থ মানে উনার যে আত্মজীবনী রাখতে হবে এবং উপহার দেওয়ার সময় এই বই ছাড়া সেটা উপহার দেওয়া যাবে। ঠিক তদ্রুপ আমাদের এই রাজ্যেও যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী উনিও একটা আত্মজীবনী লিখেছিলেন যার নাম দেওয়া হয়েছিল অতীত দিনের স্মৃতি। এবং আপনাদের মনে আছে হয়তো যে স্কুল শিক্ষা দপ্তরের মাধ্যমে এই বইটি যাতে কেনা হয় তার জন্য বাধ্যতামূলক করা হয়েছিল। সেটা অর্ডারের কপি আমাদের কাছে রয়েছে, প্রয়োজনে আমরা দিতে পারি। এইভাবে ডিক্টেটরশিপ চালানো এবং তারা যে মানুষকে বিভ্রান্ত করছে তার জবাব দিক না আগে, এগুলি সন্ত্রাসের জবাব। এবং তিনি সরকার চালিয়েছেন, এই সরকারের সঙ্গে যে আমাদের এই রাজ্যের জঙ্গিদের যোগাযোগ রয়েছে এবং এর জন্য উনার মন্ত্রিসভার একজন মন্ত্রীকে প্রাণও দিতে হয়েছিল, সেই দিনের কথা মানুষ ভুলে যায়নি। বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আমাদের কাছে আরো অনেক তথ্য রয়েছে যে আমরা এই মানুষকে বিভ্রান্ত করে বা অপপ্রচার করে মানুষকে ঠকিয়ে আমরা এই রাজ্যে রাজনীতি করতে চাই না। আরেকটা জিনিস আপনাদের তুলে ধরছি, প্রথমেই বলেছিলাম যে আমাদের কাছে অনেক তথ্য রয়েছে। ধীরে ধীরে যদি সন্ত্রাসের কথা যদি বলতেই হয়, উনি যদি সন্ত্রাসের কথাই বলেন তাহলে সন্ত্রাসের মতো সন্ত্রাস ওনার পিরিয়ডে কি কি হয়েছে এই টানা 25 বছরে সমস্ত হিসাব কিতাব আপনাদের কাছেও আছে, রাজ্যবাসীর কাছেও আছে, আমাদের কাছেও আছে। আমি আসি 1988 থেকে 93 পর্যন্ত এই রাজ্যের জুট পিরিয়ড ছিল, কংগ্রেসের শাসন ক্ষমতা ছিল। আমি একটু পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি যে আজকে যারা কংগ্রেসীরা তারা বড় বড় কথা বলেন, তারাও এই সন্ত্রাসের পক্ষ নিয়ে তাদেরকে ঘষাবাজা করছেন। অ্যাকচুয়ালি কি হয়েছে, এই কংগ্রেস ত্রিপুরা রাজ্য থেকে বর্জিত, মানুষ তাদেরকে মানে বর্জন করেছে। তার প্রমাণ রেজাল্ট আমরা যদি পরিসংখ্যান দেখি, আমরা যদি মানে তাদের অবস্থান যদি দেখি, তার থেকেই আমরা তা পরিষ্কার হয়ে যায় যে মানুষ এই কংগ্রেসকে বর্জন করেছে। কেন বর্জন করেছে? কারণ ওই যে জোট পিরিয়ড যেটা আমি বলছিলাম যে 1988 থেকে 93 পর্যন্ত এই রাজ্যের যে কাণ্ড কারখানা, কালো দিন, এই কালো দিনে কি হয়েছে আপনারা জানেন। এই 5 বছর ধরে এই 88 থেকে 93 পর্যন্ত পঞ্চায়েত ইলেকশন হয়নি, পঞ্চায়েত রাজ ছিল না। লুটপাট কমিটি, কংগ্রেসরা লুটপাট কমিটির নাম দিয়ে এই যে জনগণের টাকা, পঞ্চায়েতের উন্নয়নের টাকা তারা হাতিয়ার করে মানে লুটপাট কমিটির নাম দিয়ে সেই টাকাগুলি হাতিয়ে নিয়েছে। এবং সেই সময় সন্ত্রাসের বলি সবিতা দেবনাথ তো আমি বললামই, আমাদের রাম ঠাকুর স্কুল পাঠশালা বিদ্যালয়ে শিশির ভট্ট, যিনি আজকে বড় বড় কংগ্রেসের নেতা বলে দাবি করেন, উনার বাড়ির সামনেই, বাড়ির সঙ্গে শিশির ভট্ট, উনার দোষ কি ছিল? উনি কমিউনিস্ট করতেন, আন্দোলন করতেন। অজিত রায়, রাম ঠাকুর স্কুলের আরেকজন টিচার, বন্ধের দিন স্ট্রাইক, সেই সময় আন্দোলন করতে গিয়ে উনাকে নিহত হতে হয়েছিল। এরকম বহু নিদর্শন এই জুট পিরিয়ডে আমাদের কাছে তথ্য রয়েছে। আজকে যারা বড় বড় কথা বলছেন যে আজকে কংগ্রেস নাকি সাংঘাতিক, সেই সময় পুলিশ আন্দোলন, পঞ্চায়েত রাজ খতম, এবং সবচেয়ে বড় জিনিস লটারি কেলেঙ্কারি, মানুষকে বিভ্রান্ত করে এই ত্রিপুরা রাজ্যে গরিব মানুষের টাকা আত্মসাৎ করার জন্য একটা মেশিন তৈরি করেছিল লটারি। এই লটারি কেলেঙ্কারি, মেডিকেল সিট নিয়ে কেলেঙ্কারি, আরো কত কি ঘটনা এটা রাজ্যের মানুষ অনুধাবন করেছে। কংগ্রেসের যে চরিত্র, আজকে যারা এই সন্ত্রাসের দোহাই দিচ্ছেন, আজকে যারা বড় বড় কথা বলছেন, তাদের পেছন দিকে তাকানো উচিত।
যে আমি পেছনে কাদের নিয়ে চলছি, আমার পেছনে কারা, আমি কি অতীত রেখেছি। জুট পিরিয়ডে এত সব কেলেঙ্কারি, এত সব দুর্নীতি, এত সব সন্ত্রাস এই ত্রিপুরা রাজ্যে হয়েছে। এখনো যারা বয়স্ক মানুষ তারা এই 88 থেকে 93 পর্যন্ত এই যে কালো দিন, এই কালো দিনের কথা যখন শুনে তারা শিউরে ওঠে। আর আজকে সেই কংগ্রেসীরা আজকে ওই দুই সন্ত্রাসের দল ত্রিপুরা রাজ্যে একত্রিত হয়ে ভারতীয় জনতা পার্টির প্রতি, ভারতীয় জনতা পার্টিকে অপপ্রচার করে ভারতীয় জনতা পার্টিকে চাপিয়ে রাখার যে চেষ্টা প্রচেষ্টা, তার ধিক্কার জানায়। এটা কোনোদিনও সম্ভব হবে না, কারণ তারা এই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। কারণ আমাদের এই রাজ্যের সরকার প্রতিষ্ঠার পর মানুষের জন্য কাজ করা, রাজ্যের ডেভেলপমেন্টের জন্য কাজ করা, আমাদের সরকার সেই দৃষ্টিকোণ রেখে কাজ করছে। আমি আর বেশি দীর্ঘায়িত করছি না। 2023-24 অর্থ বছরে এই রাজ্যে 27,654 কোটি টাকা উপর সেখানে বাজার, 27,000 কোটি টাকার উপর বাজেট সেখানে পেশ করেছে। সেখানে যদি আমরা দেখি আমাদের সরকার সেখানে রাজ্যের মহিলা, যুবক, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের প্রতি সম্মান জানিয়ে এবং তাদেরকে কিভাবে ডেভেলপ করা যায় সেই উদ্যোগ নিয়ে আমাদের বাজেট অধিবেশন সেখানে পেশ করা হয়েছে। এবং ধীরে ধীরে আমাদের ভিশন ডকুমেন্টে যে যে কাজগুলি উল্লেখ করা হয়েছিল সেই কাজগুলি করার জন্য সরকার বদ্ধপরিকর এবং সেইগুলি দিকেই আমাদের সরকার এগিয়ে যাচ্ছে। পানীয় জল, স্বাস্থ্য এবং মানুষের যে মৌলিক চাহিদাগুলি সেইগুলি পূরণের জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। আমাদের সরকার এবং ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আমাদের এই সরকার যে ত্রিপুরা রাজ্যের বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি। গত কিছুদিন আগে দেখেছেন প্রায় 700-র উপর বিভিন্ন শিক্ষা দপ্তরের নিয়োগের জন্য সেখানে ঘোষণা করা হয়েছে, ক্যাবিনেট ডিসিশন হয়েছে এবং সেগুলি এবং শিক্ষা, স্বাস্থ্য সেগুলিকে প্রায়োরিটি দিয়ে আমাদের সরকার কাজ করে চলছে। আর আমাদের কেন্দ্রের নরেন্দ্র মোদীজি সরকার আমাদের এই রাজ্যকে যেটা চায় সেটাই উনি দুহাত তুলে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে আশীর্বাদ করেছেন। সবচেয়ে বড় জিনিস যেটা যোগাযোগ ব্যবস্থা, এই যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে আমাদের নরেন্দ্র মোদীজি আমাদের এই রাজ্যকে সমৃদ্ধশালী করার প্রয়াস আমাদের নরেন্দ্র মোদীজি করছে। কাজে আমি আপামর জনসাধারণ এবং এই ত্রিপুরা রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের কাছে অনুরোধ রাখবো, এই বিভ্রান্তমূলক যে প্ররোচনা সেটা পারা না দিয়ে মানুষের সঙ্গে এবং এই সরকার যে সহযোগিতা এবং আমাদের দল যে মানুষের জন্য কাজ করার অঙ্গীকার নিয়েছে, আপনারা সেদিকে দৃষ্টিকোণ রাখবেন। এইটুকু বলার জন্যই আপনাদেরকে এখানে ডাকা হয়েছিল। নমস্কার, সবাইকে ধন্যবাদ।